2000 সালের 15ই নভেম্বর বিহারের দক্ষিণাংশ থেকে আলাদা হয়ে গঠিত হয়েছিল নতুন রাজ্য ঝাড়খণ্ড। এই রাজ্য যেমন খনিজ সম্পদে সমৃদ্ধ, তেমন পর্যটন কেন্দ্রেও পরিপূর্ণ। পুরো রাজ্যটাই যেন সবুজ ক্যানভাসের উপর তুলি দিয়ে আঁকা পাহাড় পর্বতে ভর্তি। হলুদ পুকুর, রাজমহল, নেতারহাট, হাজারিবাগ, মন্দন পর্বত, কি নেই এখানে। বন্ধুরা, আজ আমরা সেই ঝাড়খণ্ড ভ্রমণের জন্য বেরিয়েছি। সঙ্গে আমাদের ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা। অনেকদিন ধরে ওরা বায়না করছিল বেড়াতে যাবে, তাই আজ সময় করেছি ওদের ভগবানের নিজের হাতে তৈরি রাজ্য ঝাড়খণ্ড দুদিনের জন্য ভ্রমণ করাবো। আমরা একটি ঝকঝকে বাসও বুক করেছি। বাসের ভেতরে রয়েছে ডিজে আলো। আজ 30শে আগস্ট। আমরা বাস ছাড়লাম পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত অঞ্চল মোহার থেকে। সময়টা ঠিক রাত্রি 8:30। প্রথম থেকেই ছাত্রছাত্রীরা আনন্দের বহিঃপ্রকাশ ওপরে দুহাত তুলে বা কোমর দুলিয়ে প্রকাশ করছে। আজ রাত্রিতে আমাদের ভারী খাবারের ব্যবস্থা নেই, যদিও আমাদের সঙ্গে রয়েছেন পাচক মশাই রঞ্জনবাবু। আজ আমরা ঠিক করেছি ছাত্রদের ছোলা, মুড়ি এবং সঙ্গে চপ দেব। প্রথমেই আমরা পরিবেশ বান্ধব পলিপেপারে মুড়ি, চপ এবং ছোলা সেদ্ধ প্যাকেট করে নিলাম। তারপর একে একে ছাত্রদের ডাকলাম এবং আজকে রাতের খাওয়ার মুড়ি পরিবেশন করলাম। আমাদের বাস দাঁড়িয়েছিল একটি পেট্রোল পাম্পে। খাওয়া দাওয়ার পর আবার আমাদের বাস ছাড়লো। প্রায় সবাই ক্লান্ত, অনেক নাচানাচি করেছে। বাস আপন গতিতে গন্তব্যের দিকে এগোতে লাগলো। আমরা মেদিনীপুর হয়ে গড়বেতা, ঢলডাঙ্গার উপর দিয়ে পুরুলিয়ার রাস্তা ধরব। বাস এগোতে লাগলো। বন্ধুরা, রাত্রি প্রায় 12:15। আমরা গড়বেতা চন্দ্রকোনা রোড অতিক্রম করেছি। ছাত্রছাত্রীদেরও ওয়াশরুম যাওয়ার প্রয়োজন আছে। আমাদেরও একটা চা খেতে ইচ্ছে করছিল, তাই ড্রাইভার বাবুকে অনুরোধ করে একটি ধাবাতে বাস দাঁড় করালাম। ধাবাটি খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন। সামনে অনেকটাই খোলা জায়গা। ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমে আমরা এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করে পাটাকে ঠিক করলাম। তারপর কেউ কোমল পানীয়তে তুফান তুলল, আবার কেউ গরম পেয়ালার উষ্ণ স্পর্শে গা ভাসিয়ে দিল। মধ্যরাত্রির অল্প বিরতির পর আমরা আবার বাসে উঠে এলাম। বাসও আপন গতিতে এগিয়ে যেতে লাগলো। গাড়ির মধ্যে গান বন্ধ করে ছাত্রছাত্রীদের
ঘুমিয়ে যেতে বললাম, আর আমি একটু রাতের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। বন্ধুরা, আজ 31শে আগস্ট সকাল 6:05। আমরা উপস্থিত হয়েছি জোনা জলপ্রপাতের কাছে। প্রায় 1 ঘন্টা ধরে আমাদের বাস একেবারে পাহাড়ময় জঙ্গলের রাস্তা ধরে ছুটছে। এখানে এসে দেখলাম পুরো জায়গাটাই বড় বড় শাল গাছে ভর্তি। 2-1টি দোকানও চোখে পড়ল, আর শুধুই নির্জনতা। দোকানগুলিতে চা, টিফিন ও দুপুরে জংলি মুরগি দিয়ে ভাতের ব্যবস্থাও রয়েছে। আমরা স্থির করেছি এই জলপ্রপাত দেখে এখানে টিফিনের আয়োজন করব। তারপর টিফিন খেয়ে এখান থেকে পাড়ি দেব ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত হুড্রুর উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি জোনা জলপ্রপাত দেখতে। প্রায় 722টি সিঁড়ির ধাপ পেরিয়ে এই জলপ্রপাতের কাছে যেতে হয়। এই জলপ্রপাতের জল 43 মিটার উঁচু থেকে নেমে আসে। আশেপাশের পরিবেশটিও মনে রাখার মতো। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি জোনহা জলপ্রপাতের দ্বিতীয় নিচু ভিউইং পয়েন্টে। এই ভিউইং পয়েন্ট প্রায় 500 স্কোয়ার ফুট জায়গা নিয়ে রয়েছে এবং পুরোটাই রেলিং দিয়ে ঘেরা। এত জল দেখে দারুণ লাগছে। আমরা বর্ষাতে এসেছি, তাই ঝর্ণাগুলিতে প্রচুর জল রয়েছে, আর এই দুধ সাদা জল দেখে আমি আত্মহারা হয়ে গেছি। এখন চলে এসেছি সবথেকে নিচু ভিউইং পয়েন্টে। এখান থেকেই এই জলপ্রপাতকে সবথেকে সুন্দর দেখতে লাগে। গঙ্গা নদীর প্রধান স্রোত রাধু নদী এই উপত্যকায় ঝুলন্তভাবে অবস্থান করে 126 ফুট উঁচু থেকে পড়ে এই নয়নাভিরাম ঝর্ণাটির সৃষ্টি করেছে। আশেপাশের জায়গাটিও চমৎকার। জঙ্গল, নদী, সঙ্গে ছোট ও বড় পাথর। দূরে একটি ফরেস্ট বাংলোও চোখে পড়ল। আমার তো নর্থ বেঙ্গলের মূর্তির কথা মনে পড়ছে। সকালের টিফিন রান্নার জন্য আমরা এই রুমটি ভাড়া নিয়েছি। এরা আমাদের রান্নার জন্য জলও সরবরাহ করবে। আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে মাত্র 200 টাকা। আজ আমাদের সকালের মেনু মেদিনীপুর স্পেশাল ঘুগনি, সঙ্গে মুড়ি। খুব ভালো এই জায়গাটা, আমরা পছন্দ করেছি এই জায়গাটা। শালের ছায়াতে বসে গরম ঘুগনির সঙ্গের মুড়ি স্বাদই আলাদা। সত্যি বলতে কি, এই স্বাদের ভাগ হয় না। এবার
এই জায়গা সম্পর্কে আমরা দু একটি কথা শুনে নিই। নমস্কার, আজকে আমরা উপস্থিত হয়েছি রাঁচি, ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলাতে। এখানে আমরা জোনহা জলপ্রপাত, যেটা গঙ্গার প্রধান স্রোত হিসাবে পরিচিত রাধু নদীর উপরে এই জলপ্রপাতটি অবস্থিত হয়েছে। এই জলপ্রপাতটি যে গৌতম পাহাড় রয়েছে, সেই গৌতম পাহাড়ের উপরে অবস্থিত। এর অপর নাম হচ্ছে গৌতম জলাধার জলপ্রপাত হিসাবে আমরা চিনি। আর ইনি আমাদের সুব্রত বাবু, সস্ত্রীক। এই ট্যুরের ইনি ম্যানেজার, এবং পাশে দেখতে পাচ্ছি আমাদের শ্যামল বাবুকে। এই ট্যুরটির ডিজাইন ইনি করেছেন। আমরা খাওয়ার পর সবাই একটু জঙ্গল দেখতে বেরিয়ে পড়লাম, আর জঙ্গলের সৌন্দর্য দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। জঙ্গল ভ্রমণের পর আমরা আবার বাসে উঠলাম। এবার আমরা যাব ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত হুড্রু দেখতে। জোনহা থেকে হুড্রু জলপ্রপাতের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। এখন সকাল 9:30। সবেমাত্র সকলে জোনহা জলপ্রপাতের অপার্থিব অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করে এসেছে, তাই সকলে উত্তেজনায় ফুটছে আর আনন্দের বহিঃপ্রকাশ নাচের মাধ্যমে প্রকাশ করছে। 90s ছেলেমেয়েরা কোমর দুলিয়ে নাচত, আর বর্তমানে সবাই দুহাত তুলে ধুলো উড়িয়ে নাচে। বাইরের পরিবেশ দারুণ, পাহাড় আর শৈলশিরা, সঙ্গে জঙ্গল, বাঁকে বাঁকে সৌন্দর্য, পুরো রাস্তায় যেন রহস্যের চাদরে মোড়া। বন্ধুরা, আমাদের বাস এসে থেমেছে হুড্রু জলপ্রপাতের প্রবেশপথের ঠিক সামনে। ভেতরে বড় গাড়ি যাওয়ার কোনো অনুমতি নেই। ডান দিকের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য 10 টাকা। তবে আমাদের সঙ্গে ছাত্রছাত্রী ছিল, তাই আমরা অনুরোধ করলাম এবং ওনারাও শুনলেন। আমাদের জনপ্রতি টিকিটের মূল্য পড়েছিল 7 টাকা। এরপর রান্নার পালা। আজ দুপুরে আমাদের মেনু থাকবে আলু ভাজা, মিক্সড ভেজ আর বাড়ি থেকে আনা চায়না মিনি মাংসের ঝোল। আমরা কয়েকজন বসে পড়লাম সবজি কাটার জন্য। সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা আছি, কোনো চিন্তা নেই। রান্না বান্না চলছে, সঠিক সময়ে আমরা ছাত্রদেরকে খাওয়ার দাওয়ার দিয়ে দেবো, ঠিক আছে। আমাদের অরিন্দম স্যার আছে, আমাদেরকে একটু সাহায্যও করছে, এতে আমাদের খুবই আনন্দিত হয়েছি। রান্নার পাচক ঠাকুর রঞ্জন বাবুকে সবজি, মাংস সব প্রস্তুত করে দিয়ে আমরা জলপ্রপাতের দিকে যেতে লাগলাম। পাহাড়ি অঞ্চল, পাহাড়ি পরিবেশ, আজ আবার আকাশও রোমান্টিক। প্রায় 933টি সিঁড়ি ভেঙে এই জলপ্রপাতের কাছে যেতে হয়। নামার সময় সিঁড়ির দুই দিক থেকে সবুজ প্রকৃতি আর স্নিগ্ধ বনানী সকলকেই হাতছানি দিয়ে ডাকবে। সিঁড়ি দিয়ে নামার সময় রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে। আঁকাবাঁকা রাস্তা, দূষণহীন আকাশ আর সবুজের ডাক, এ যেন সিমলা, দার্জিলিং কিংবা মেঘালয়ের ক্ষুদ্র সংস্করণ। বাঁকে বাঁকে সৌন্দর্য আর ঝাঁকে ঝাঁকে আনন্দ। সিঁড়ির দুই দিকে দেখলাম কিছু শিল্পী জঙ্গলের কাঠ কেটে নকশা, খেলনা, বাড়ি সাজানোর জিনিসপত্র তৈরি করছে।
আমরা নামছি আর ছাত্রছাত্রীরা ওপরে উঠছে। সত্যি বলতে নামাটা সহজ আর ওঠাটা যথেষ্ট কঠিন। আমি 5 বার বিশ্রাম নিয়ে তবেই উঠেছি। তাই ছাত্রছাত্রীরা একটু জিরিয়ে নিচ্ছে। ওপরে বাসের কাছে আমরা 600 টাকা দিয়ে একটি পুরো বাথরুম ভাড়া নিয়েছি। ওরা সেখানে গিয়ে স্নান করবে, ফ্রেশ হবে, তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করব। বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি হুড্ডু জলপ্রপাতের ঠিক সামনে। হুড্ডু জলপ্রপাত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় অবস্থিত একটি জলপ্রপাত। এটি ভারতের 34তম সর্বোচ্চ এবং ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত। এটি এই অঞ্চলের অন্যতম বিখ্যাত পর্যটন স্থান। রাঁচি মালভূমির এক প্রান্তে হুড্ডু জলপ্রপাতটি এই অঞ্চলের বেশ কয়েকটি খাড়াই জলপ্রপাতের মধ্যে একটি। বর্ষাকালে এটি একটি দুর্দান্ত রূপ নেয়, তবে শুষ্ক মরশুমে এটি একটি আকর্ষণীয় পিকনিক স্পটে পরিণত হয়। হুড্ডু জলপ্রপাতের নিচে একটি জলাশয় রয়েছে যা স্নানের জন্য উপযুক্ত, কিন্তু বর্তমান কর্তৃপক্ষ এখানে স্নান করতে নিষেধ করেন। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের থেকে নদীর দাম বেশি। জলপ্রপাতটির চারিদিকের পরিবেশ মনোরম। একদিকে জলের শব্দ, অন্যদিকে সবুজের সমারোহ। আমরা এই জলপ্রপাতটির ব্যাপারে দু একটি কথা শুনে নেব। আমরা আজ উপস্থিত হয়েছি এই হুড্ডু জলপ্রপাতের কাছে। হুড্ডু জলপ্রপাতটি মূলত সুবর্ণরেখা নদীর উপরে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। এই সুবর্ণরেখা নদীটির উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি, রাঁচি শহরে উৎপত্তি হয়েছে। এই সুবর্ণরেখা নদীটি এটি 3টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার। এই 3টি রাজ্যের উপর প্রবাহিত হওয়ার পর উড়িষ্যার তালসারির কাছে বঙ্গোপসাগরের কাছে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এটা তার মোহনা এবং তার উৎসস্থল হলো কি যে ছোটনাগপুর মালভূমি। এবারে এই জলপ্রপাতটার সৃষ্টি হলো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ, প্রকৃষ্ট ভূমিরূপ। এটিতে কি হয় যে নদী যখন প্রবাহ পথ আছে, নদীর প্রবাহ পথে বিশেষত যখন কোমল শিলা আড়াআড়িভাবে এবং কঠিন শিলা কোমল শিলা আড়াআড়ি পৃথকভাবে যখন অবস্থান করে, এই অবস্থানের ফলে অপেক্ষাকৃত কোমল শিলাটা সব থেকে বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার পর এই কোমল শিলাটা কী করে যে কঠিন শিলা থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে মূল নদীর স্রোত থেকে জলধারা তীব্র গতিতে নিম্নে পড়তে থাকে। এ হলো জলপ্রপাত সৃষ্টি। এই জলপ্রপাতের ফলে জলটা যে নিচে পড়ছে, নিচে পড়ার ফলে কি হয়, প্রচুর পরিমাণ ক্ষয় হয়। ক্ষয়টা কি এখানে একটা বুদবুদ ক্ষয় হয়। বুদবুদ ক্ষয়টা কি যে 1 সেমি বিশিষ্ট একটি বুদবুদ ওই তলদেশে প্রায় 18 কেজি হাতুড়ির মতো একটা আঘাত আনে। যাই হোক, এই ট্যুরটা মোটামুটি পাহাড়ি এলাকার মধ্যে জার্নি, তাতেও মোটামুটি যারা এসছে তারা দম নিয়েই এসছে যে এসছি যখন সব কিছুই মিটমাট করেই যাব, মানে সব কিছু দেখেই যাব, যতই কষ্ট হোক। তা মোটামুটি এখনও পর্যন্ত কোনো মানে ছাত্রছাত্রী অসুস্থতার মধ্যে পড়েনি। আপাতত সবাই ঠিক আছে। আবার পরবর্তী পদক্ষেপে আমরা অন্য জায়গায় যাচ্ছি, খাওয়ার পর একটু রেস্ট নিই।
জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করে আমরা আবার 933টি সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। এসে দেখলাম রান্নার পালা প্রায় শেষ। এখন মাংস কষা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে তাও সম্পন্ন হয়ে যাবে। ছোট ছোট পাহাড়, তার সঙ্গে এই যে ঝর্ণা, এই জলপ্রপাত, যে উপর থেকে জলটা পড়ছে, এটা দেখতে একদম প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক যে দৃশ্যটা অত্যন্ত মনোরম। এবং এখানের এই যে ওপেন এয়ার পাওয়া যাচ্ছে, খোলা বাতাস, খুব ভালো। আর এখানকার মানুষজনও কিন্তু খুব সরল সাধারণ জীবনযাপন করে, কোনো আড়ম্বরপূর্ণ নয়, অনাড়ম্বর জীবনযাপন করে, খুব কষ্ট সহিষ্ণু এরা। আর এলাকাটা দেখতে খুবই ভালো লাগবে। আমি বলবো যারা এই জলপ্রপাত দেখতে চায় বা দেখতে ইচ্ছুক, যাদের জলপ্রপাত খুব ভালো লাগে, তারা যেন অতি অবশ্যই একবার এই হুড্রু জলপ্রপাতে এসে দেখে যায়। আমাদের রান্নার পালা শেষ, এবার পরিবেশন করতে হবে। সময়ও থেমে নেই, এখন দুপুর 2টো। প্রত্যেকটি ছেলে মেয়েকে ডেকে দিলাম, তারপর হাতে হাত লাগিয়ে প্রথমে ভাত, লেবু, নুন ও পরে সবজি, মাংস আর পাঁপড় পরিবেশন করলাম। এখানকার জলবায়ুও খুব ভালো, সাথে সাথেই হজম হয়ে যায়। আজ রান্নাও খুব ভালো হয়েছিল, ছেলেরা তৃপ্তি করে খেলো। এবার যাবার পালা। হুড্রুকে বিদায় জানিয়ে আমরা বাস ছাড়লাম। দুই দিকের পাহাড়, খাদ আর সবুজ মন ভার করে দাঁড়িয়ে আছে। কি জানি আবার পরবর্তী সাক্ষাতের জন্য কতদিন আনমনা হয়ে থাকতে হয়। আমাদের বাস তো ভোঁ ভোঁ শব্দ করতে করতে এগিয়ে যেতে লাগলো, আর আমরা বাসের জানালা দিয়ে সবুজ পাহাড়ের রূপ উপভোগ করতে লাগলাম। এ যেন প্রকৃতির আপন খেয়াল। বন্ধুরা, আমাদের পরবর্তী গন্তব্য ডিমনা লেক, যা এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। তাই স্থির করলাম আজকের মতো চাক্কা বন্ধ, থাকবো হোটেলে। আমরা রাঁচি থেকে প্রায় 15 কিলোমিটার আগে তাঁতশিল ওয়াই নামে একটি শহরতলিতে হোটেল নিলাম। হোটেলের নাম লালি রেসিডেন্সি। প্রথমে আমরা গেলাম রিসেপশনে। 70 জনের অ্যাকোমোডেশন ঠিক হলো 12,000 টাকা। আমরা এখানে রাত কাটিয়ে সকালে উঠে ডিমনা লেক যাব। হোটেলের রুমগুলোও চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমগুলো খুব ভালো। আমরা ছিলাম 3 তলাতে। আজ রাতে আমাদের মেনু ছিল বাড়ি থেকে আনা পুকুরের পাকা দেশি কাতলার ঝোল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, আলু ভাজা আর ডাল। ছাত্রছাত্রীরা উপভোগ করে সেই খাবার খেলো। আমাদের পূজারী অত্যন্ত কম তেল মশলা দিয়ে রান্না করেন, তাই এখনো পর্যন্ত কারুরই শরীর খারাপ হয়নি। বন্ধুরা, সকলকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, তাহলে আমিও উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও আনতে পারবো। আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে এই ঝাড়খণ্ড ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।